উত্তম, কিন্তু যেহেতু মামলাটা তদন্তে আছে, সে তারা ক্ষমা চেয়েছে, তারা কতটুকু অন্তর দিয়ে ক্ষমা চেয়েছে, এবং তারা যে ক্ষমা চেয়েছে সেই ক্ষমা চাওয়ার পিছনে অন্য কোনো রহস্য আছে কি, হ্যাঁ, এই রহস্যটা তো আবার আমি জানি না। হ্যাঁ, তো প্রকৃত অপরাধীরা কিন্তু, গ্রামের একটা কথা আছে, কিশোর গ্যাং যখন কোনো খুন করে, অন্যায় অত্যাচার করে, তাদেরকে যখন আমরা ধরি তখন ধরার পরে কই আমাদের বড় ভাই পাঠাইছে। এখন তারাও যে ক্ষমা চাইছে, ঘটনা ঘটাইছে, তাদের পেছনে কোনো বড় ভাই আছে কিনা এই বিষয়টা কিন্তু আমার অজানা। এটার জন্য একটা তদন্ত দরকার। আমি মনে করি আইনি প্রোটেকশনের মাধ্যমে প্রকৃত অপরাধী চিহ্নিত হোক, আর যে ক্ষমা পাওয়ার সে ক্ষমা পাবে, সেটা আইন বলে দিবে। যদি সে আইনের কাছে যথাযথ তার মতামত অভিব্যক্তি করতে পারে, সেটা হয়তো আইন বিশ্লেষণ করবে। আরেকটি কথা বলি আজাদ ভাইকে। আপনি জানেন যে আমাদের 15 জনের আসামির ভিতরে কিন্তু আরেকজন কিন্তু আমাকে হুমকিও দিয়েছে মামলা প্রত্যাহারের জন্য, না হলে উনি আমার বিরুদ্ধে মামলা করবে। তা আপনি বুঝতেই পারতেছেন যে এই সিন্ডিকেটটাও একজন উলামায়ে কিরামদের বিরুদ্ধে কতটুকু অবস্থান নিলে অন্যায় করার পরেও আবার মামলার হুমকি দেয়। তো সেই সর্বশেষ প্রশ্নে চলে যাব, একদম শেষ প্রশ্নে, যে আমরা তাহির হুজুরের কাছে জানতে চাবো, কিছুদিন আগে আপনি 15 জন ইউটিউবার সহ অনেক মিডিয়ার বিরুদ্ধে একটি মামলা করেছেন। এই মামলা করার নেপথ্যে কারণটা কি যদি বলেন? যে এটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে আসলে বিষয়টা। আমি অনেক কষ্ট থেকেই মামলাটা করেছিলাম। আসলে আমি মামলা করা, মতাদর্শের ভিন্নতা একজন আরেকজনের সাথে থাকতেই পারে, তাই বলে যে মামলা করে দেওয়া এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের আলেমদের মধ্যে অনেক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, হ্যাঁ, সেই জন্য একজন একজনের বিরুদ্ধে মামলা করবে সেটা অনেক আপত্তিজনক, এটা আমি সাপোর্ট করি না। কিন্তু আমার প্রেক্ষাপটটা ছিল একটু ভিন্ন। এটা একটা অস্তিত্বের লড়াই ছিল। ওই অস্তিত্বের লড়াইয়ে গিয়ে আমি কিন্তু মামলাটা করেছিলাম। যদিও এখানে কোনো আলেম আমার টার্গেট ছিল না, যে কোনো আলেমের বিরুদ্ধে মামলা করব, ওইরকম কোনো আমার চিন্তা ছিল না। আপনি জানেন যে পৈলনপুর, বালাগঞ্জ, সিলেটের বালাগঞ্জ পৈলনপুরে আমাকে দাওয়াত না করে তারা কি পোস্টার করে, প্রচার করে। আসলে এ ব্যাপারে আমি জানিও না। আমার নাম, আমার পরিচয় একজন পিএস, সে যে 33,000 টাকাও সে নিয়েছে। তো সুতরাং এখন মাইক দিয়ে, স্যান্ডেল নিয়ে বিভিন্ন গালাগালি করেছে, আমাকে বলেছে বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য তারা দিয়েছে। তো আমি এই বিষয়টা অনেক কষ্ট পেয়েছি, এবং এই বিষয়টা আপনি কিন্তু আমাকে প্রথম অবগত করিয়েছিলেন যে বালাগঞ্জে আপনার কোনো মাহফিল আছে কিনা, এখানে তো তারা অনেক গালাগালি করতেছে। আসলে এই ব্যাপারটা আপনি জানেন কিন্তু আমি কিন্তু আপনার মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে বিষয়টা নিশ্চিত করেছিলাম যে আমি সেখানে মাহফিল রাখিনি। যখন দেখলাম যে অনলাইনের ভিতরে দিনে দিনে সেই বিষয়টা লক্ষ লক্ষ, প্রায় কোটি লোক তাদের জুতা মিছিল এবং আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে, আমি প্রতারক, আমি টাকা মেরে গিয়েছি, এবং বিভিন্ন ধরনের কথা বলা শুরু করেছে। এখন দেখলাম যে এটা আমার লাইভের মাধ্যমে এটা সমাধান করা সম্ভব নয়। হ্যাঁ, এই জন্য আমি একটা আইনি প্রোটেকশন নিলাম। যে আইনি প্রোটেকশন এই জন্য নিলাম যে আজকে হয়তো আমাকে দাওয়াত না করে আমার বিরুদ্ধে জুতা মিছিল করেছে, আরেকদিন আমাদের মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে দাওয়াত না করেই তারা বিভিন্ন গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা তুলবে। হ্যাঁ, তোলার পরে 10-12 জনে লক্ষ লক্ষ টাকা তুলবে, এলাকার মানুষগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের নাম ব্যবহার করে আরেকদিন আবার আমাদের নামের উপরে, আরেকজন আলিমের নামের উপরে জুতা মিছিল করে অসামাজিক কথা বলতে পারে। সেই জন্য আমি চিন্তা করেছি তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্রীয় প্রোটেকশন কোনো আইন না থাকে, তার আরেকদিন আরেকটি অপরাধ করবে। সেই জন্য আমি একটি বাধ্য হয়েই সিলেট, আপনি জানেন, মাননীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমি মামলা করেছিলাম। মামলার শুনানি হয়েছিল, মামলার আদেশ হওয়ার কথা ছিল 31 তারিখে, এবং আমার মামলার আদেশও হয়েছে, এবং সেখানে এটা পিবিআই কে সুষ্ঠু তদন্তের জন্য পিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমি আপনাকে বলবো, আপনি আমার সহযোদ্ধা হিসেবে আমি এতটুকু বলবো, অন্ততপক্ষে যে বা যাহারা একজন আলেমকে দাওয়াত না করে, এর উপর মিথ্যা প্রচারণা করে, এলাকার মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে একজনকে পিএস বানিয়ে 33,000 টাকা দেওয়া, আর বাকিগুলা তার রাতের অন্ধকারে ভাগাভাগি করে নিয়ে একজন মানুষের উপরে দোষ চাপিয়ে দিবে, এহেন অবস্থা থেকে পরিত্রাণের জন্য আপনি আমাকে সহযোগিতা করবেন। এবং আমি আশা করবো পিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এমন একটি রায় আসুক যেন ভবিষ্যতে যেন কখনো যেন কোনো আলেমদের বিরুদ্ধে যেন তারা এরকম কনস্পাইরেসি, ষড়যন্ত্র করতে না পারে। আশা করি আপনি একমত হবেন, এই বিষয়টা আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, আপনি সাংবাদিক হিসাবে। ধন্যবাদ হুজুর। গ্রাম বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ একটি, আপনার এক ভক্ত ইসলামিক ওয়াজ পর্কের শাহ মুর্শেদ আহমেদ জানতে চেয়েছেন যে আপনার এই মামলার পর কয়েকজন লাইভে এসে 6 জন তাদের ঘটনা স্বীকারোক্তি দিয়ে তারা ক্ষমা চেয়েছেন, এদেরকে কি ক্ষমা করা হবে কিনা, এই বিষয়টি উনি জানতে চেয়েছেন।
না, এটা অবশ্যই ক্ষমা আমাদের, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের মন কিন্তু অনেক নরম এবং আমরা কিন্তু প্রতিশোধ নিতে জানি না। আমরা কিন্তু আর ক্ষমা করে দেওয়াটাই কিন্তু ধর্ম। তবে এখানে একটা বিষয় হলো, এখানে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। এই মর্মে আমার কাছে ফেসবুকে এবং ইউটিউবে আমি তাদের ভিডিও বার্তা দেখেছি এবং সবচাইতে মামলার তদন্তের জন্য এই বিষয়গুলো কিন্তু খুব সহজ হয়েছে। তা আমি আশা করবো, যেহেতু আমি একটা আইনের আশ্রয় নিয়েছি, হ্যাঁ, এখন আইনি একটি ধারা আছে, সেই ধারা মোতাবেক যদি যাই হয় তা হবে, কিন্তু ক্ষমা করে দেওয়াটা উত্তম। কিন্তু যেহেতু মামলাটা তদন্তে আছে, সে তারা ক্ষমা চেয়েছে, তারা কতটুকু অন্তর দিয়ে ক্ষমা চেয়েছে এবং তারা যে ক্ষমা চেয়েছে সেই ক্ষমা চাওয়ার পিছনে অন্য কোনো রহস্য আছে কি, হ্যাঁ, এই রহস্যটা তো আবার আমি জানি না। হ্যাঁ, তো প্রকৃত অপরাধীর কিন্তু গ্রামের একটা কথা আছে, যারা কিশোর গ্যাং যখন কোনো খুন করে, অন্যায় অত্যাচার করে, তাদেরকে যখন আমরা ধরি, তখন ধরার পরে কই আমাদের বড় ভাই পাঠাইছে। এখন তারাও যে ক্ষমা চাইছে, ঘটনা ঘটাইছে, তাদের পেছনে কোনো বড় ভাই আছে কিনা, এই বিষয়টা কিন্তু আমারও অজানা। এটার জন্য একটা তদন্ত দরকার। আমি মনে করি আইনি প্রোটেকশনের মাধ্যমে প্রকৃত অপরাধী চিহ্নিত হোক, আর যে ক্ষমা পাওয়ার সে ক্ষমা পাবে, সেটা আইন বলে দিবে। যদি সে আইনের কাছে যথাযথ তার মতামত অভিব্যক্তি করতে পারে, সেটা হয়তো আইন বিশ্লেষণ করবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ল ইজ নো রেসপেক্টর অফ পারসন, সো ল ইজ ইকুয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে। বাংলা 24 মিডিয়া। আরেকটি কথা বলি আজাদ ভাইকে। আপনি জানেন যে আমাদের 15 জনের আসামির ভিতরে কিন্তু আরেকজন কিন্তু আমাকে হুমকিও দিয়েছে মামলা প্রত্যাহারের জন্য, না হলে উনি আমার বিরুদ্ধে মামলা করবে। তা আপনি বুঝতেই পারতেছেন যে এই সিন্ডিকেটটাও একজন উলামায়ে কিরামদের বিরুদ্ধে কতটুকু অবস্থান নিলে অন্যায় করার পরেও আবার মামলার হুমকি দেয়। তো সেই বিষয়টি একটু বোঝা এবং দেখার প্রয়োজন আছে বলে আমি তো নিরাপত্তাহীনতাই ভুগতেছি। আপনি তো বলছেন ক্ষমা করার দরকার, আজকে তো তারা লাইভে আমার বিরুদ্ধে কথা বলছে, আরেকদিন দাও নিয়ে লাঠি নিয়ে আমার সামনে দাঁড়াবে। তো সেই বিষয়গুলো কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই আদেশে। সকল ওলামায়ে কেরামরাই কিন্তু বিভিন্ন ভাবে সম্মান যেমন করে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর করে বলছেন। আসলে আপনি আলিম সমাজের মান সম্মান রক্ষার কারণে, আলিম সমাজের অস্তিত্ব রক্ষার কারণে এবং ইমেজ রক্ষার কারণে মামলাতে গিয়েছেন, এটি আমাদেরকে বুঝাতে চেয়েছেন এবং অনেক সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। আমরা জানি যিনি বা যে বা যারা হুমকি দিয়েছে যে আসামি, সেটাও প্রশাসনের নজরদারিতে আসবে। কোনো আসামি যদি কাউ বাদীকে হুমকি দেয়, তাহলে এটা অবশ্যই আশঙ্কাজনক এবং সেটা আইন প্রয়োগকারী সংস্থা সেটা খতিয়ে দেখবে। আমরা জানি মামলাটি পিবিআই তদন্ত রয়েছে। অবশ্যই যেহেতু তথ্য প্রযুক্তি আইনের মামলা, সেটা অবশ্যই তাদের নজরদারিতে আসবে যদি কেউ ফেসবুকে সরাসরি আপনাকে হুমকি দিয়ে থাকে। আমি পরবর্তীতে আবারও আপনার কাছে আসব। আমি চলে যাচ্ছি জিহাদি হুজুর, আপনার কাছে চলে যাব। আমরা এই যে লাইভের মাধ্যমে জানতে চাইলাম, বিভিন্ন জন কমেন্টস করছেন যে আপনার বিরুদ্ধে কে বা কারা মামলা করেছে। এই মামলা করার নেপথ্যে কারণটা যদি আপনি বলেন। দুই হুজুরের বিরুদ্ধে আজকে জানতে পারলাম লাইভের মাধ্যমে যে মামলা হয়েছে, কিন্তু মামলার নেপথ্যে কারণটা আমরা যারা দর্শক আছে তারা জানতে চাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে মামলার বিষয়টা বাতাসে উড়ে হঠাৎ করে আজকে শুনলাম। তো কেন মামলা হলো, কিসের জন্য হলো, কে করলো, এ ব্যাপারে আমি কিছুই অবগত নই। একজন আমাকে অনলাইনে বলল যে মামলা হয়েছে, কয়েকজন আসামির নাম বলল। তো এখানে আমার নামটা 4 নম্বর না 5 নম্বরে দিয়েছে। তো মামলা কে করলো, কেন করলো, এগুলি কিছু জানতে পারলাম না, এবং কি মামলার নাম্বার কত সেটাও জানতে পারলাম না। এটা আসলে আমি এই মামলা সম্পর্কে কোনো বিষয়ে বস্তু অবগত নই। তো যদি মামলা কেউ করে থাকে, সেটা আমরা আইনি ভাবে এটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আর যদি বাংলাদেশটা তো আর মগের মুল্লুক না, এখানে যে মনে চায়, যে যেভাবে মনে চায় এইভাবে মামলা করে দিবে, আর সেটা প্রশাসন একচোখা হয়ে ইয়ে করবে, এটা তো এরকম না। আমরা এটা দেখবো ইনশাল্লাহ, যাচাই বাছাই করি। কারণ অনেক সময় দেখা যায় ভুয়া এসআই দাবি করে, ফোন করে বলে যে আপনার নামে মামলা হয়েছে, এই সে পরে বিকাশে বা পার্সোনালি টাকা দাবি করে, বিভিন্ন ঝামেলা অতীতে অনেক অভিজ্ঞতার কথা আমরা শুনেছি। তো এটা আমরা আমাদের লোকজন আছে যারা শুনেছে, তারা দেখবে, জানবে। যদি সত্যি শুনতে পাচ্ছেন।